সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, বিষয় বিজ্ঞান। আমি আজকে আপনাদেরকে পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 এর একটি টপিক সম্পর্কে পাঠদান করাবো। যেহেতু আপনারা পঞ্চম শ্রেণীতে পড়েন সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, যেহেতু আপনারা পঞ্চম শ্রেণীতে পড়েন এবং আপনাদের বোর্ডে PSC একটা পরীক্ষা আছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্নের মান বন্টন, প্রশ্নের ধারাটা জানা খুবই জরুরি। প্রথমে আমি আপনাদেরকে প্রশ্নের ধারাটা সম্পর্কে কিছুটা বুঝাচ্ছি বা অবগত করছি। আসুন, প্রশ্নের মান বন্টন। আমি এখানে যে প্রশ্নের মান বন্টনটা উপস্থাপন করেছি সেটা বোর্ডে যেভাবে প্রশ্ন আসে সেইভাবে, এবং আমাদের স্কুলেও অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা আমরা এভাবেই প্রশ্ন প্রস্তুত করে থাকি। আসুন, সংক্ষিপ্ত প্রশ্ন 15টি আসবে এবং 15টির জন্য 2 নম্বর করে, 15 দুগুণা 30। আবারও বলছি, এই সংক্ষিপ্ত 15টি প্রশ্নের উত্তর আপনারা খুব সংক্ষিপ্ত আকারে লিখবেন। আমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমনভাবে আসে সেটাও নিয়ে এসেছি। আগে মান বন্টনটা একটু বুঝে নিন। এরপর আসে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, এখানে 14টি শূন্যস্থান আসে, আপনারা 12টি অ্যান্সার করবেন। আবারও বলছি, এখানে 14টি শূন্যস্থান আসে, আপনারা 12টি অ্যান্সার করবেন। 12টি, 12 একে 12, তাহলে 30 এবং 12 গেল। এরপরে আসুন বাম ডান মিলকরণ। বাম ডান মিলকরণ প্রশ্নে আসবে 60টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি। এই 5টি নম্বর হচ্ছে 5 দুগুণা 10। এরপর আসুন কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ প্রশ্ন কি, আমি আপনাদের পঞ্চম শ্রেণী ক্লাস যেহেতু শুরু করেছি, আমি অবশ্যই আপনাদেরকে কাঠামোবদ্ধ প্রশ্ন কি আগামী ক্লাসগুলোতে অবশ্যই বুঝাবো। আগে মানবন্টনটা বুঝুন। কাঠামোবদ্ধ প্রশ্ন আসবে 10টি, আপনাদেরকে অ্যান্সার করতে হবে 8টি। এই 8টি প্রশ্নের নম্বর 6 করে, তাহলে 6 8 48। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিবেন, 6 8 48। তাহলে আমরা যদি সবগুলো মার্ক একসাথে যোগ করি তাহলে হচ্ছে 100 নাম্বার। অর্থাৎ প্রশ্ন এই মানবন্টনটি আমাদের স্কুলে অর্ধবার্ষিক এবং বার্ষিক এবং বোর্ড সকল ক্ষেত্রে একই রকম। আসুন, এবার আমি প্রথমে আপনাদেরকে মানবন্টনটা বুঝালাম, আর আজকে আমি আপনাদেরকে পড়াবো, আজকে আমি আপনাদেরকে পাঠদান করাবো অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন অধ্যায়ের প্রথম ক্লাস নিচ্ছি। যদিও আজকে পঞ্চম শ্রেণীর 11তম ক্লাস যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিবেন। জলবায়ু পরিবর্তন, আমরা জানি জলবায়ু পরিবর্তন কি, জলবায়ু কি, এই বিষয়গুলো আপনারা যখন পঞ্চম শ্রেণীর প্রথম থেকে ক্লাসগুলো পাচ্ছেন তখনই আমরা জানিয়েছি। তাও আজ আমি যেহেতু জলবায়ু পরিবর্তনের অধ্যায়ে ক্লাস নিচ্ছি এবং আজকের টপিক হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিন হাউস। আসুন, মেইন বইয়ে যে টপিকগুলো আছে সেটার উপর ভিত্তি করে আমি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে উঠিয়ে এনেছি। আপনারা দেখেন বোর্ডে কেমন সংক্ষিপ্ত প্রশ্ন আসে, বা আমরা স্কুলে অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষায় কেমন প্রশ্ন আপনাদের জন্য করতে পারি সেটাই আমি এখানে উপস্থাপন করেছি। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে জলবায়ু কি? তাহলে জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। আবারও বলছি, জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। আপনাদের মনে হতে পারে, ম্যাম এই একটা লাইন লিখে আমি 2 নম্বর পেয়ে যাব, তা না। কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো শুধুমাত্র একটা অথবা দুটো একসাথে করেও সংক্ষিপ্ত প্রশ্নটা আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো শুধুমাত্র একটি প্রশ্ন দিয়েও হতে পারে অথবা 2টি প্রশ্ন যুক্ত করেও একটি প্রশ্ন হতে পারে। এবার আসুন দ্বিতীয়, বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। আবারও বলছি, পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। আপনারা যারা ঢাকায় বসবাস করেন তারা গত কয়েক বছরের গড় তাপমাত্রা, আমরা যে জুন জুলাই মাসে যে টেম্পারেচারটা দেখছি, আমাদের দেশের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এটাও বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান কারণ। আসুন এবার গ্রিন হাউস কি? গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর যার ভেতরে সূর্যের তাপ আটকে রাখে। গ্রিন হাউস এই বিষয়টি আমাদের দেশের ক্ষেত্রে ততটা গুরুত্ব বহন করে না। গ্রিন হাউস এই হাউসটি শীত প্রধান দেশে বেশি ব্যবহার করা হয়। আবার বলছি, গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে। আমরা যদি এই প্রশ্নের উত্তরটা এখানে পড়লাম, আমরা যদি এই ছবিটা দেখি, চিহ্নিত চিত্রে যাই, এটি হচ্ছে একটা গ্রিন হাউস যেটা কাচের তৈরি। সূর্যের আলো এটার মধ্যে পড়ছে, সূর্যের আলো যখন কাচের ভিতর দিয়ে প্রবেশ করে, সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগী হবেন,
সূর্যের আলো যখন কাচের ভিতর দিয়ে প্রবেশ করে তখন সূর্যের আলোর তরঙ্গদৈর্ঘ্য থাকে ক্ষুদ্র, কিন্তু যখন এটি কাচের ঘরের ভিতরে প্রবেশ করে যায় তখন এই তরঙ্গদৈর্ঘ্যটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, যার কারণে এটা বের হয়ে আসতে পারে না এবং কাচের ভিতরে তাপটা আটকে রাখে বলে এটি গরম থাকে এবং ভিতরের উদ্ভিদগুলো সজীব থাকে এবং খাদ্য উৎপন্ন করতে পারে। আসুন এবার 4 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে রাখা বায়ুর স্তর। আবার বলছি, বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে রাখা বায়ুর স্তর। আসুন এই প্রশ্নটার উত্তর আমরা যদি এখানে দেখি, এটি হচ্ছে সূর্য আর এটি হচ্ছে আমাদের পৃথিবী। এটা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড, আর এগুলো হচ্ছে নীল রঙের, এগুলো আমি পানি বুঝিয়েছি। এটি হলো বিভিন্ন ভূখণ্ড, আর এই হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। এর প্রধান কাজ হচ্ছে সূর্যের যে আলো, সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগী হবে, এই বায়ুমণ্ডলের প্রধান কাজ হচ্ছে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে আমাদের পৃথিবীতে পড়ছে, বায়ুমণ্ডল এটাকে সম্পূর্ণটা পৃথিবীকে না দিয়ে রিফ্লেক্ট করে বাইরে সরিয়ে দিচ্ছে, যার কারণে পৃথিবী উত্তপ্ত না হয়ে শীতল থাকছে, যেটুকু আমাদের সহনীয় সেই রকম থাকছে। কোনোভাবে যদি বায়ুমণ্ডলের এই স্তরটা ধ্বংস হয়ে যায় তাহলে আল্ট্রাভায়োলেট রেটা সরাসরি পৃথিবীর উপরে পড়বে এবং পৃথিবীর যে অণুজীব, ছোট ছোট মাইক্রো অর্গানিজমগুলো, মাইক্রো জীবগুলো, সেগুলো প্রথমেই ধ্বংস হয়ে যাবে। আসুন এবার জীবাশ্ম জ্বালানি পোড়ালে কোন গ্যাস নির্গত হয়? জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অ্যান্সার করার সময়, উত্তর প্রদানের সময় একদম এক কথায় বা একটা শব্দে লিখবেন না, পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবেন। আসুন এবার বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি কি? বৈশ্বিক উষ্ণায়নকে আমি এখানে বুঝিয়েছিলাম যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে আমরা বৈশ্বিক উষ্ণায়ন বলছি। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে বর্তমান বিশ্বে এখন কি কি ঘটনা ঘটছে সেটি হচ্ছে প্রভাব। যেমন হিমালয় পর্বতমালার হিমবাহ গলে যাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলছে, অর্থাৎ বরফ গলে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এগুলো হলো গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর দিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিক বৈশ্বিক উষ্ণায়ন এবং গ্রিন হাউস, সেটার উপরে যে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে আমি এগুলো এখানে উপস্থাপন করেছি। আসুন এবার আজকের এই টপিকের উপর ভিত্তি করে শূন্যস্থান পূরণগুলো আপনাদেরকে বুঝাচ্ছি। যেমন জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। এই দীর্ঘ শব্দটি এই ঘরটি প্রশ্নে খালি থাকবে, আপনারা এটা পূরণ করবেন। আমি এখানে শূন্যস্থান লিখে আবার উত্তর লিখে আনিনি, একবারে উপস্থাপন করেছি। আপনারা শূন্যস্থান লেখার সময় অবশ্যই সম্পূর্ণ লাইন খাতায় উঠিয়ে শূন্যস্থান পূরণ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, শূন্যস্থান লেখার সময় যদি আপনি এভাবে লিখেন এক লিখে শুধু দীর্ঘ লিখে দেন, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হলো না, সঠিক পন্থা নয়। সম্পূর্ণ লাইন উঠাবেন। জলবায়ু হলো আবহাওয়ার, দীর্ঘ লিখে নিচে টান দিবেন সময়ের গড় অবস্থা। এবার দ্বিতীয় নম্বর, বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ঢাকার গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে। এই লাইনটা আপনারা একটু মনোযোগী হবেন। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে। এটাকে যদি আমরা এটার সাথে কম্পারেটিভলি পড়ি, গ্রিন হাউস যেমন সূর্যের তাপকে ধরে রেখে উদ্ভিদগুলো খাদ্য উৎপাদন, উদ্ভিদের বংশবিস্তার, সব ধরনের কাজকে সচল রাখছে, বায়ুমণ্ডল আমাদের যে সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রে আসছে কিছুটা রেখে আমাদের পৃথিবীকে উষ্ণ রাখছে, বাকিটা ফেরত দিচ্ছে। অর্থাৎ এখানে গ্রিন হাউস যে কাজ করছে, বায়ুমণ্ডলটা পৃথিবীর ক্ষেত্রে একই রূপ কাজ করছে। অর্থাৎ গ্রিন হাউসের সাথে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলটাকে তুলনা করতে পারি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। গ্রিন হাউসে গাছপালা উষ্ণ ও সজীব থাকে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে যে 8টা শূন্যস্থান পূরণ উপস্থাপন করেছি, এটা আজকে আপনাদের হোমওয়ার্ক।
আসুন এবার বাম ডান মিলকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের পরীক্ষায় বোর্ড এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক 3 নঙ্গে যে প্রশ্নটি আসবে সেটি হলো বাম ডান মিলকরণ। কিভাবে করবেন? প্রশ্নে এভাবে বাম ডান, এইটা হলো বাম, এটি হচ্ছে ডান, এভাবে বক্স করে লাইনগুলো দেয়া থাকবে। আমি এখানে উত্তর উপস্থাপন করেছি, দেখেন। ক, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি মনোযোগী হন, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। এখানে মধ্যখানে আমি কোনো চিহ্ন বা কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারাও অবশ্যই একই নিয়মে লিখবেন, কারণ অনেকেই বাম ডান লেখার সময় বাম পাশের অংশটুকু লিখে মাঝখানে একটি হাইপেন দিবে, তারপরে ডান পাশের অংশটি লিখে। এটি কিন্তু ঠিক পন্থা নয়। আবারও বলছি, বাম পাশের অংশটি লিখে সরাসরি ডান পাশের অংশটি লিখে ফেলবেন একই লাইনে। দেখুন আবার, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা ধরে রাখে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা ধরে রাখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বৈশ্বিক উষ্ণায়নের প্রধান একটি কারণ হচ্ছে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে আমাদের জনসংখ্যা বেশি, আর আমরা জানি প্রাণী নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ করে, প্রথম একটি কারণ। সেকেন্ড কারণ হচ্ছে আমাদের ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে আমরা মানুষের বাসস্থান তৈরির জন্য গাছপালাকে কেটে ফেলছি। গাছপালা যদি অধিক পরিমাণে থাকে তাহলে বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে গাছপালা সেটা টেনে নিয়ে যেত, কিন্তু গাছপালার পরিমাণটা কমে যাওয়ার কারণে বায়ুমণ্ডলে দিন দিন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে কার্বন ডাই অক্সাইডের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সূর্যের তাপকে ধরে রাখে। এটি যদি আপনারা প্র্যাকটিক্যালি বোঝেন, আপনারা সবাই মনোযোগী হন। যদি আমি আরেকটু বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনারা যখন একটি বাসে ওঠেন, দেখবেন সেই বাসে যদি অধিক জনসংখ্যা থাকে, বাসে যদি প্যাসেঞ্জার বেশি থাকে, আপনাদের অস্বস্তি লাগে, গরম লাগে, কারণ প্রত্যেকটা মানুষই ওখানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে বলে আপনারা অস্বস্তি পাচ্ছেন। কিন্তু আপনি একই সময়ে গ্রামের কোনো পরিবেশে যান, গাছের নিচে যান, আপনার কাছে অনেক স্বস্তি লাগবে, কারণ গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়ছে। অর্থাৎ তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে কার্বন ডাই অক্সাইডের কাজই হলো বায়ুমণ্ডলে তাপ ধরে রাখা। আর পৃথিবীর এই গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণই হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদেরকে অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন অধ্যায়ের প্রথম ক্লাস নিলাম এবং এখানে আমি বৈশ্বিক উষ্ণায়ন এবং গ্রিন হাউস সম্পর্কে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আজকের পাঠদানের উপর ভিত্তি করে আমি আপনাদের একটি হোমওয়ার্ক দিয়েছি, শূন্যস্থান পূরণ করো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি অনলাইন ক্লাসেরগুলো, আর এখান থেকে সরাসরি আপনারা বোঝার জন্য আপনারা যদি দেখেন এখানে 8টি শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। আশা করি আপনারা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়েন এবং আপনাদের একটা বোর্ড পরীক্ষা আছে, আপনারা অবশ্যই বাসায় পড়ালেখা করছেন এবং আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছেন। আমাদের এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, সেটাই আমাদের সার্থকতা। অবশ্যই ভালো থাকবেন, মা বাবার কথা শুনবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, প্রতিদিন প্রতিটা সাবজেক্ট কিছুটা নির্দিষ্ট সময় হলেও পড়বেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।